সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াই গুণ। এদিকে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হল বিজিবি বিএসএফ বৈঠক। অপরদিকে বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাই কমিশনার। এবং সবশেষে থাকছে প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণ নির্ভর নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। নতুন বাজেট সম্পর্কে বলতে চাইলে কমেন্টসে লিখে জানান। জনগণের জন্য বাজেট হোক, দেশ বাঁচুক। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াই গুণ। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা দিয়েছে সরকার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তব্যে নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীরা গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন ভাতা পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে বাস্তবতা বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অর্থমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল আগামী মাস থেকেই কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। বর্তমানে কার্যকর অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে পার্থক্য রাখা হয়েছে প্রায় ১:৮ অনুপাতে। বর্তমানে এই অনুপাত ১.৯০৭৬। এর আগের বেতন কাঠামোগুলোতেও প্রায় একই ধরনের অনুপাত বজায় রাখা হয়েছিল। কমিশনের সুপারিশে সব গ্রেডেই মূল বেতন দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা যোগ করে মোট প্রাপ্য দাঁড়াবে ৪১,৯২৮ টাকা। নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুযায়ী গ্রেড ১-এর মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা, গ্রেড ২-এর বেতন ৬৬,০০০ টাকা থেকে ১,৩২,০০০ টাকা, গ্রেড ৩-এর বেতন ৫৬,৫০০ টাকা থেকে ১,১৩,০০০ টাকা এবং গ্রেড ৪-এর বেতন ৫০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া গ্রেড ৫-এর বেতন ৪৩,০০০ টাকা থেকে ৮৬,০০০ টাকা, গ্রেড ৬-এর বেতন ৩৫,৫০০ টাকা থেকে ৭১,০০০ টাকা, গ্রেড ৭-এর বেতন ২৯,০০০ টাকা থেকে ৫৮,০০০ টাকা, গ্রেড ৮-এর বেতন ২৩,০০০ টাকা থেকে ৪৭,২০০ টাকা এবং গ্রেড ৯-এর বেতন ২২,০০০ টাকা থেকে ৪৫,১০০ টাকা করার প্রস্তাব রয়েছে। গ্রেড ১০-এর বেতন ১৬,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা, গ্রেড ১১-র বেতন ১২,৫০০ টাকা থেকে ২৫,০০০ টাকা, গ্রেড ১২-র বেতন ১১,৩০০ টাকা থেকে ২৪,৩০০ টাকা, গ্রেড ১৩-র বেতন ১১,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকা এবং গ্রেড ১৪-র বেতন ১০,২০০ টাকা থেকে ২৩,৫০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে গ্রেড ১৫-র বেতন ৯,৭০০ টাকা থেকে ২২,৮০০ টাকা, গ্রেড ১৬-র বেতন ৯,৩০০ টাকা থেকে ২১,৯০০ টাকা, গ্রেড ১৭-র বেতন ৯,০০০ টাকা থেকে ২১,৪০০ টাকা, গ্রেড ১৮-র বেতন ৮,৮০০ টাকা থেকে ২১,০০০ টাকা, গ্রেড ১৯-এর বেতন ৮,৫০০ টাকা থেকে ২০,৫০০ টাকা এবং গ্রেড ২০-র বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ৩ ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। কমিশনের হিসাব অনুযায়ী এ প্রস্তাব বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য পৃথক একটি ধাপ বা স্টেপ তৈরি করবে অর্থ বিভাগ, যা পরবর্তীতে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। প্রতি বছরের মতো এবারের বাজেট সংক্ষিপ্তসারের বিবরণী ২খ-এ পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। সেখানে কর্মকর্তাদের বেতন, কর্মচারীদের বেতন এবং ভাতাদি এই ৩ খাতে আগামী অর্থবছরের জন্য মোট ৮৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার হিসাব দেখানো হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৫,৬৫১ কোটি টাকা। অন্যদিকে বাজেটের সম্পদের ব্যবহার অংশে জনপ্রশাসন নিট খাতে আগামী অর্থবছরের জন্য ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অথচ চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের ৭২,০২৪ কোটি টাকার তুলনায় প্রায় ৯৬% বেশি। পরে এ বরাদ্দ সংশোধন করে ৮৬,৮৬২ কোটি টাকা করা হয়েছিল। সেই হিসাবে সংশোধিত বাজেটের তুলনায় নতুন বরাদ্দ ৫৫,০০০ টাকা বেশি। তবে এ পুরো অর্থ শুধু সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ভাতার জন্য ব্যয় হবে না। এর মধ্যে নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং পেনশনভোগীদের অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হল বিজিবি-বিএসএফ বৈঠক। ভারতের রাজধানী নয়াদিল্লিতে কোনো ধরনের যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হল বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বৈঠের ৪ দিনব্যাপী শীর্ষ সম্মেলন। দুই দেশের সীমান্তরক্ষী বৈঠের মহাপরিচারক ডিজি পর্যায়ের বৈঠকের ইতিহাসে যৌথ সংবাদ সম্মেলন না করার এমন ঘটনা এবারই প্রথম ঘটল, যা রাজনৈতিক ও দূতবাহিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত বৃহস্পতিবার বৈঠক শেষে দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তা আলোচনার যৌথ কার্যবিবরণীতে স্বাক্ষর করলেও প্রথা ভেঙে সাংবাদিকদের মুখোমুখি হননি। তবে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা দুই পক্ষের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। ৬৭তম এই সীমান্ত শীর্ষ বৈঠকে অংশ নিতে গত সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়াদিল্লি পৌঁছায়। মঙ্গলবার দিল্লির লোদি রোডে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের সদর দপ্তরে বিএসএফের ডিজি প্রবীণ কুমার ও বিজিবি প্রধানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। এই বছরের শুরুতে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি সরকার ক্ষমতায় আসার এবং ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠিত হওয়ার পর এটাই ছিল দুই বাহিনীর প্রথম শীর্ষ বৈঠক। এর আগে গত রবিবার ঢাকায় সহমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, সীমান্তে বিএসএফের পক্ষ থেকে পুশ ইন করার চেষ্টা করা এবং বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানোর মতো সংবেদনশীল ইস্যুগুলো বাংলাদেশ এই বৈঠকে জোরালোভাবে উত্থাপন করবে। অন্যদিকে ভারতীয় পক্ষ থেকে বিএসএফ জওয়ান ও ভারতীয় নাগরিকদের উপর বাংলাদেশি নাগরিকদের হামলা এবং সীমান্ত বেড়া ভাঙার মতো বিষয়গুলো আলোচনায় আনা হয়েছে বলে পিটিআই জানিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের অর্ধেকেরও বেশি অংশ ২,২১৬ কিলোমিটার পড়েছে পশ্চিমবঙ্গে। এই সীমান্তের প্রায় ৮৬০ কিলোমিটার এলাকা এখনও বেড়াবিহীন, যার মধ্যে ১৭৪.৫১ কিলোমিটার এলাকা ভৌগোলিক কারণে বেড়া নির্মাণ করা প্রায় অসম্ভব। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। অনুপ্রবেশদের চিহ্নিত করে বিতাড়নের লক্ষ্যে 3D অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে রাজ্যটির নতুন প্রশাসন। দুই দেশের সীমান্ত রক্ষায় ২০৭৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রতি বছর একবার করে ডিজি পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হতো। তবে ২০৯৩ থেকে পর্যায়ক্রমে ঢাকা ও নয়াদিল্লিতে বছরে ২ বার এই বৈঠকের সিদ্ধান্ত হয়। এর আগে সর্বশেষ ২০২৫ সালের অগস্টে ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুই বাহিনীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। অপরদিকে বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার।
বাংলাদেশে দায়িত্ব নিতেই এসে দুই দেশের মানুষের যোগাযোগ ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব এবং ভিসা সংক্রান্ত বিষয়েও দুই দেশ একসঙ্গে সমাধান করবে। শুক্রবার 12 জুন দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। সড়কপথে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, তার সঙ্গে 20 কোটি বাংলাদেশের অ্যাড করেছি, 160 কোটি। আমি এখানে যা করতে চাই তার সব একসঙ্গে হবে, আলাদাভাবে ভাবছি না। দেখছেন না, আমি হেঁটে চলে আসছি, একই আকাশ, একই বাতাস, একই। আমরা মিলেমিশে ভিসার সমাধান করব। শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের প্রসঙ্গে বলেন, আমার একমাত্র অগ্রাধিকার হল বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই বোন, আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা, তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু সীমান্তের নয়, বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। যারা আমাদের ভাই বোন ও মা, তাদের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় বেনাপল পেট্রোপল নো ম্যানস ল্যান্ডে নবনিযুক্ত হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার তুলসী দাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অফ প্রোটোকল অফিসার আরিফ মাহমুদ। এছাড়া বেনাপল পোর্টের পরিচালক শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তাজা আলী এবং বেনাপল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইমিগ্রেশন ও প্রোটোকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দীনেশ ত্রিবেদী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য, গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। বাংলাদেশ ভারত দ্বৈত্বিক সম্পর্কের 55 বছরের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিল ভারত। এবং সবশেষে থাকছে প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণ নির্ভর নাহিদ ইসলাম। 2026-27 অর্থবছরের বাজেটের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের বড় সমালোচনার জায়গাটা হচ্ছে এই বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চভিলাষী ও বাস্তবতা বিবর্জিত। এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে, ঋণগ্রস্ত বাজেট বলা যেতে পারে। এবারের বাজেট অনেকটা চানাচুরের মতো, খেতে ভালো কিন্তু পুষ্টিগুণ নেই। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব বলেন। নাহিদ ইসলাম বলেন, 2026-27 অর্থবছরের বাজেটটা উচ্চ ও বাস্তবতা বিবর্জিত। এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে। এই আয়টা তারা বলছে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব আদায় করতে সরকারের পক্ষে, এই প্রশাসন ও কর কাঠামোর পক্ষে সম্ভব না। তিনি বলেন, 2,43,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। 6,95,000 কোটি টাকার যেই রাজস্ব, সেটা যদি আদায় করতে না পারে, স্বাভাবিকভাবেই ঘাটতি কিন্তু অনেক বাড়বে। সরকারকে তখন কি করতে হবে? ব্যাংকগুলো থেকে এবং বিদেশ থেকে ঋণ নিতে হবে। এই রাজস্ব লক্ষ্যমাত্রা আয় অর্জন করতে হলে রাজস্ব প্রবৃদ্ধির হার অন্তত 42% হতে হবে। দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল 27.3%। যদি আগামী অর্থবছরে সেই সর্বোচ্চ রেকর্ড করা সম্ভব হয়, তাও লক্ষ্যমাত্রার তুলনায় 70,000 কোটি টাকার ঘাটতি থাকবে। ফলে এই ঘাটতি সরকার কিভাবে মেটাবে? তিনি আরও বলেন, সরকার খুব সুন্দর সুন্দর কথা বলেছে, বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখাচ্ছে। একইভাবে কিন্তু এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে, ঋণগ্রস্ত বাজেট বলা যেতে পারে এটাকে। ফলে সরকার ব্যাংক থেকে আরও ঋণ বাড়াবে। বিরোধী দলের এই চিফ হুইপ বলেন, ঋণের পরিমাণ 8,12,000 কোটি টাকা পৌঁছেছে। এটা বৈদেশিক ঋণ, আর হচ্ছে অভ্যন্তরীণ ঋণ প্রায় 16 গুণ বেড়েছে।
ব্যাংক থেকে আরও যদি ঋণ নেয় তাহলে বেসরকারি খাতের যে চাপটা পড়বে, বেসরকারি খাতের থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না এবং কর্মসংস্থান সংকুচিত হবে। নাহিদ বলেন, অর্থমন্ত্রী তার বক্তব্যে অর্থনৈতিক গণতন্ত্রের কথা বললেও ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেননি। ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা, লুটপাট ও পাচার হওয়া অর্থ ফেরত আনার পরিকল্পনাও তুলে ধরা হয়নি। বরং ব্যাংকিং খাত কিভাবে তারা সংস্কার করবে, আমরা যেই নজিরবিহীনভাবে ব্যাংকিং খাত দলীয়করণ, রাজনীতিকরণ দেখতেছি, ইসলামী ব্যাংক এটা আমাদের সামনে একটা বড় উদাহরণ। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকে এখন আবারও এসএ আলমের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। ব্যাংকিং খাতের যেই নৈরাজ্যটা ছিল এবং আমানতকারীদের, গ্রাহকদের যে অনাস্থা, সে অনাস্থা কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে। তিনি বলেন, এই বাজেটে বিদেশি ও অভ্যন্তরীণ ঋণ বাড়বে, যার ফলে মুদ্রাস্ফীতিও বাড়ার আশঙ্কা রয়েছে। বাজেট বক্তব্য শুনতে আকর্ষণীয় মনে হলেও এটি দেশের অর্থনীতিতে কোনো মৌলিক পরিবর্তন আনবে না। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে আলাদা নয়, কিন্তু বর্তমান সরকারের রাজনৈতিক সংস্কারের অগ্রগতি প্রায় নেই বললেই চলে।